আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই পর্যালোচনায়। আমাদের এখনকার বিষয় হচ্ছে ইরান ইস্যুতে মোড়ল হওয়ার শেষ সুযোগও হারালো ভারত। আপনাদের মতামত থাকলে YouTube এর কমেন্ট বক্সে গিয়ে লিখুন প্রিয় দর্শক। আপনারা জানেন যে পাকিস্তানের মধ্যস্থতায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটা চমৎকার আলোচনার শুভ সূচনা হয়েছে। প্রথম দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে ইসলামাবাদে। দ্বিতীয় দফা বৈঠক হবে হবে বলে আমরা আভাস পাচ্ছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ইরানের মধ্যস্থতায় এখন মার্কিন যুক্তরাষ্ট্র একটি যুদ্ধবিরতি করেছে। এরপর এই যুদ্ধবিরতিকে স্থায়ী যুদ্ধ বন্ধে রূপ দিতে আলোচনা পর্যালোচনা চলছে। আর এর পুরোভাগে রয়েছে পাকিস্তান। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের এই যে কূটনৈতিক সাফল্য, এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবেই দেখছে বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলো। যখন ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই ত্রয়ী রথের যুদ্ধ কোনোভাবেই থামানো যাচ্ছিল না, কোনো পক্ষই ৩ পক্ষের রাশ টানতে পারছিল না, তখন কেবলমাত্র পাকিস্তানই সেই সক্ষমতা দেখিয়েছে। ফলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের কূটনৈতিক অবস্থান উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়েছে। কিভাবে সম্ভব হলো এই কূটনৈতিক সাফল্য? তার পেছনে অন্য গল্প রয়েছে। তবে বিশ্বের আলোচনা থেকে পাকিস্তানকে ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিল তার প্রতিবেশী ভারত। সেখানে আমরা সাম্প্রতিক সময়ে দেখলাম বরং ভারতই নিষ্প্রভ ম্রিয়মাণ হয়ে গেল। আর পাকিস্তান তার দক্ষতা, কর্মকুশলতা দিয়ে বিশ্বের সবচেয়ে সংকটকাল অবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকায় আবির্ভূত হলো। এটা একদিকে পাকিস্তানের যেমন নতুন করে লাইফ জার্নি, অন্যদিকে ইরানেরও বিজয় বলা যায়। একদিকে পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ রক্ষা করতে পারল, অন্যদিকে যুদ্ধবিরতি করে ইরানকে নতুন উচ্চতায় পৌঁছে দিল। সব মিলিয়ে এই যে পাকিস্তানের অবস্থান, এটা নিয়ে ভারত জুড়েই নানা সমালোচনা চলছে যে পাকিস্তান পারল, আমরা কেন পারলাম না। খোদ ভারতের রাজনীতিকরা তোপ দাগাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। তারা বলছেন যে পাকিস্তানের মতো ভঙ্গুর অর্থনীতির রাষ্ট্র সারা বিশ্বকে কাঁপিয়ে দিল, চমৎকার একটা উদাহরণ তৈরি করলো। সেখানে নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকারের সামনেও এই সুযোগটি ছিল, তারা গ্রহণ করতে পারল না কেবলমাত্র তাদের অদূরদর্শিতার কারণে। তো এই যে নিন্দা, উষ্মা এবং কূটনৈতিক ব্যর্থতা, সেটাকে ঢাকতে নরেন্দ্র মোদী একটা নতুন উদ্যোগ গ্রহণ করলেন। সেই উদ্যোগটি কি? আপনারা হয়তো অনেকেই জানেন যে এই মুহূর্তে ভারত ব্রিক্সের সভাপতির দায়িত্বে রয়েছে। ব্রিক্স হচ্ছে মধ্যম সারির রাষ্ট্রগুলোর উন্নয়ন সম্পর্কিত একটি ফোরাম। সেই ব্রিক্সের গত ৪ বছর ধরে সভাপতির দায়িত্ব পালন করছে ভারত। যেখানে ব্রাজিল, রাশিয়া, চীন এবং দক্ষিণ আফ্রিকার মতো উদীয়মান অর্থনীতির রাষ্ট্রগুলো রয়েছে। এটি মূলত ২০০৬ সালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এরপর ২০২৪ সালে এই ফোরামের সঙ্গে ইরান, মিশর, ইথিওপিয়া, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে যোগ দেয়। তো যাই হোক প্রিয় দর্শক, আগামী মাস মানে মের ১৪ থেকে ১৫ এই ২ দিন দিল্লিতে ব্রিক্সের পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে। এটা একটা সম্মেলন। সেই সম্মেলনে দেশগুলোর নানা ধরনের সমস্যার সংকট নিয়ে আলোচনা হবে। যেহেতু নরেন্দ্র মোদী এবং ভারতের বিজেপি সরকার কূটনীতির ক্ষেত্রে ব্যর্থতা দেখালো, হেরে গেল, পাকিস্তানের অবস্থান উজ্জ্বল হয়ে গেল, এর দায় খানিকটা কমাতে বা নতুন করে নিজেকে আলোচনায় রাখতে ভারত চিন্তা করল যে ব্রিক্সেই আসলে মোক্ষম কাজটি করতে হবে। সেই মোক্ষম কাজটি কি? মোক্ষম কাজ হচ্ছে এই ব্রিক্সের সদস্য হিসেবে যেহেতু ইরান এবং সংযুক্ত আরব আমিরাত রয়েছে, সুতরাং ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এই যুদ্ধের মধ্যে যদি ইরান এবং সংযুক্ত আরব আমিরাতকে বসিয়ে দেওয়া যায়, তাদের মধ্যে শান্তি এবং সম্প্রীতি স্থাপনের উদ্যোগ গ্রহণ করা যায়, তাহলে বিশ্বে প্রশংসিত হবে ভারত। কিন্তু দুঃসংবাদ সামনে চলে এলো। সেই দুঃসংবাদ কি? সেটি আমি আপনাদেরকে জানাতে চাই। এই আবহে পশ্চিম এশিয়া নিয়ে একমত হতে পারেনি ব্রিক্সের কর্মকর্তারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চেয়েছিলেন
যে ইরান ইস্যুতে ব্রিক্সের সদস্য রাষ্ট্রগুলো একজোট হবে আর এটার দুতিয়ালি করবে সভাপতি হিসেবে ভারত। কিন্তু সেটা হলো না, সেটা হচ্ছে না। তার মানে শেষ সুযোগটিও হাতছাড়া হয়ে গেল ভারতের। বিশ্ব গুরু হবার যে স্বপ্নসাদ সেটা আর পূরণ হলো না, অধরাই থেকে গেল। সংঘাতে জড়িত সদস্য দেশগুলোর মতপার্থক্যের কারণে গত সপ্তাহে ব্রিক্সের বৈঠক থেকে কোনো যৌথ বিবৃতি জারি করা সম্ভব হয়নি। এই যে ব্রিক্সের 14-15 তারিখে বৈঠক রয়েছে, সেই বৈঠকের আগে কর্মকর্তাদের নিয়ে একটা প্রি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের উদ্দেশ্য ছিল যে ইরান যুদ্ধ নিয়ে একটা সম্মিলিত ঘোষণাপত্র দেয়া হবে। কিন্তু সেটা সম্ভব হয়নি। মে মাসে সদস্য দেশের বিদেশ মন্ত্রীদের যৌথ বৈঠক হওয়ার কথা রয়েছে। বছরের শেষ দিকে হবে শীর্ষ সম্মেলনও। তার আগে 24শে এপ্রিল বৈঠকে বসেছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিশেষ দূতেরা। কিন্তু বৈঠকের শেষে কোনো যৌথ বিবৃতি জারি করা যায়নি। এর বদলে চেয়ারম্যান একটি বিবৃতি দিয়ে বলেন, পশ্চিম এশিয়ার সংঘাত নিয়ে সদস্য দেশগুলো উদ্বিগ্ন, প্রত্যেকেই এই নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেছে। ব্রিক্সের বৈঠকে উপস্থিত ছিল ইরান সরকারের কর্মকর্তারাও। আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে বাকি দেশগুলোর সমর্থন চান তারা, কিন্তু সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব তাতে রাজি হয়নি। বৈঠকে গাজা নিয়েও আলোচনা হয়েছে। মানবিক সাহায্য পৌঁছে দেয়া থেকে শুরু করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের বিষয়ে একমত হন সদস্যরা। লেবাননের যুদ্ধবিরতিকেও স্বাগত জানানো হয়। গাজা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। বহুদিন পর ভারত খোলামেলাভাবে কয়েকটি মন্তব্য করেছে। ইসরায়েল ও প্যালেস্টাইনের দীর্ঘ সংঘাতের অবসানের জন্য দ্বিরাষ্ট্রীয় সমাধানের কথা বলেছেন বিজেপি সরকারের প্রতিনিধিরা। ভারতের এই অবস্থান দীর্ঘদিনের, কিন্তু মাঝখানে আসলে এই অবস্থানের বিচ্যুতি ঘটেছে, কারণ নরেন্দ্র মোদী এবং নেতানিয়াহু খুব ঘনিষ্ঠ ভাজন। নরেন্দ্র মোদী ইসরায়েলকে পূর্ণ রাষ্ট্র মনে করেন, ইসরায়েলের স্বাধীনতার পক্ষে সবসময় সোচ্চার। ফলে ভারতের দীর্ঘদিনের যে নীতি, সেটা কিন্তু নরেন্দ্র মোদীর কারণেই গত প্রায় ২ দশক ব্যাহত হয়েছে। আরব লীগের সঙ্গেও এ নিয়ে কথা চলছে। সেখানেও সম্মত অবস্থানে পৌঁছেছে ভারত। ব্রিক্সের একাধিক দেশ শার্ম আল শেখে শান্তি সম্মেলনের প্রস্তাবকে সমর্থন করেছে বলে জানা গেছে। প্রিয় দর্শক, এই পরিস্থিতিতে ভারত চেয়েছিল ইরান ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র যে আগ্রাসন চালাচ্ছে এবং ইরান ইস্যুতে মধ্যপ্রাচ্যের শান্তি সম্প্রীতির জন্য যে একটা যৌথ প্রয়াস দরকার, সেটার দুতিয়ালি করবে। কিন্তু দিল্লির এই ইচ্ছা পূরণ হলো না। এখানে বাগড়া দিল সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। অন্যান্য রাষ্ট্রগুলো এই বিষয়ে একমত হলেও ভারতের ইচ্ছা পূরণে প্রতিবন্ধক অবস্থা তৈরি করেছে এই দুটি দেশ। কারণ এই দুটি দেশ এখনই চাচ্ছে না ব্রিক্সের তরফ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার বন্ধু ইসরায়েলের বিরুদ্ধে কোনো সম্মিলিত ঘোষণা আসুক। ফলে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ইরানের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা যেমন জারি রাখলো, একইভাবে ভারতের স্বপ্ন অধরা রয়ে গেল। যাই হোক প্রিয় দর্শক, ভারত যে এই ঘটনায় পুরো মাত্রায় এই সময়ের মধ্যে তাদের অবস্থান হারিয়েছে কূটনীতির ক্ষেত্রে, মধ্যস্থতার একটা চমৎকার সুযোগ আসলেও সেটাকে কাজে লাগাতে পারেনি, সেটা তো আমরা স্পষ্টই বুঝতে পারছি। কিন্তু শেষ পর্যন্ত ভারত ফিলিস্তিন ইস্যুতে দ্বিরাষ্ট্রের কথা বলেছে। অনেকটা মন্দের ভালো অবস্থা। কেন বলেছে? কারণ ভারত সাম্প্রতিক সময়ে ইসরায়েল এর জন্য যে নীতিটি গ্রহণ করেছিল, ইসরায়েলপন্থী এই নীতির বিরুদ্ধে খোদ ভারতের জনগণ ক্ষুব্ধ হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে, বিশেষ করে স্বাধীনতার পর থেকেই ভারত মুসলিমদের পক্ষে আছে। বিশেষ করে ফিলিস্তিনের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ভারতের কূটনৈতিক অবস্থান। কিন্তু সেই অবস্থানকে ভেঙে দিয়ে নরেন্দ্র মোদী নতুন করে যে বন্ধুত্বের হরিহর অবস্থা তৈরি করেছেন নেতানিয়াহুর সঙ্গে, এটা কিন্তু ভারতের জনগণ ভালোভাবে গ্রহণ করেনি। ফলে সেই ধারাবাহিকতায় আমরা দেখলাম ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে মধ্যস্থতার সক্ষমতাও হারিয়েছে দিল্লি। কারণ কোন মুখে মধ্যস্থতা করবে, যেখানে নরেন্দ্র মোদী বলেন নেতানিয়াহু আমার ঘনিষ্ঠ বন্ধু, সেখানে তো আর মধ্যস্থতা করার কোনো সক্ষমতা থাকে না, কোনো সুযোগ থাকে না, বা কোনো অধিকারও থাকে না। কিন্তু একবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ভারত চাইলে এই যুদ্ধ বন্ধের মধ্যস্থতা করতে পারে। আর ভারতের প্রতি ইরানের যে আস্থা ছিল, সেটা তো এই ৪০ দিনের যুদ্ধে কোনো বিবৃতি না দেওয়ার কারণে ভেঙে গেছে। নয়াদিল্লি কেবলমাত্র মুখ রক্ষার জন্যে
সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার ১০ দিন পরে দিল্লিস্থ ইরানের দূতাবাসে গিয়ে একটা কোন রকম বিবৃতি দেয়। সেই মুখ রক্ষার বিবৃতিতেও সন্তুষ্ট হয়নি ইরান। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এটা বুঝে গিয়েছিল যে ভারতকে দিয়ে এখন আর দুতিয়ালি সম্ভব নয়। শেষ পর্যন্ত ইরানই তাদের ভরসার প্রতীক হিসেবে দাঁড়িয়ে গেছে। দর্শক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।